ঠান্ডা মাথায় আস্তে ধীরে সুস্থ মস্তিষ্কে ওএমআর শিট এবং বা টপ শিটটা ফিল আপ করবেন। আমরা যে মার্জিনটা করবো এটাকে আমরা বক্স মার্জিন ব্যবহার করতে পারবো কিনা, রকেট গতিতে লেখেন আর হচ্ছে বিমান গতিতে লেখেন, কিন্তু আপনার অবশ্যই দ্রুত হাতে লেখা লিখতে হবে। স্যার আমাকে একজন কোয়েশ্চেন করলো যে স্যার সকল প্রশ্নের অ্যান্সার কি আমাকে করতেই হবে? অনেকে আমাকে কোয়েশ্চেন করছে যে স্যার কোন রঙের কালি ব্যবহার করবো। এক্ষেত্রে পিএসসির একটা সাজেশন আছে, সংজ্ঞা যেন সংজ্ঞার মতো হয়, সংজ্ঞা আপনার মন গড়া সংজ্ঞা দিলে কিন্তু হবে না। কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রশ্নের উত্তর কোন ভার্সনে করবো, বাংলা মিডিয়াম করবো না ইংলিশ মিডিয়ামে করবো, কোন টাইপের প্রশ্ন আপনারা সবার আগে লিখবেন। প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখার বিষয় যদি আমি একটু বলি। এরপরে আসি অসম্পূর্ণ প্রশ্নের উত্তর। অসম্পূর্ণ প্রশ্নের উত্তর এই সম্পূর্ণ পৃষ্ঠাটা ফাঁকা রয়ে গেছে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? অনেকে নিচে লেখা হচ্ছে pt.o, কোন প্রশ্নের উত্তর কতটুকু লিখবেন, এই প্রশ্নটার অ্যান্সার দেওয়া আসলে খুবই টাফ একটা বিষয়। এরপরে চলে আসি শূন্য স্থান পূরণ। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো শূন্য স্থান পূরণ করতে হয়, শূন্য স্থান পূরণ জাতীয় প্রশ্ন আসে, এগুলো আমাদেরকে দেয়। এই পেজগুলোতে 12 থেকে 17 লাইন লিখা যায়। হ্যাঁ, আরেকটা বিষয় আছে যে নতুন প্রশ্ন কোথা থেকে শুরু করব। এখান থেকে চিঠি লেখা শুরু করলেন, লিখে যে ডান পাশে গিয়ে শেষ করবেন। খাতা জমা দেওয়ার পূর্বে আপনাদের করণীয় কি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা 18তম লিখিত পরীক্ষা দিবেন, লিখিত পরীক্ষা তো যাবেন, পরীক্ষার হলে ঢুকে সেখান থেকে বের হওয়ার পূর্ব পর্যন্ত এই পরীক্ষার হলে আপনাদের বেশ কিছু কাজ আছে, যে কাজগুলো আপনাদের অবশ্যই ফলো করতে হবে, যে কাজগুলো আপনাদের মেনটেন করে চলতে হবে, যেগুলোর কোনো একটা ভুল করলে হয়তো আপনি আপনার রেজাল্ট নাও আসতে পারে, অথবা আপনার মার্ক কম পেতে পারেন, এবং কি আপনি ফেলও করতে পারেন। সেজন্য আপনাদের পরীক্ষার হলে ঢুকে সেখান থেকে বের হয়ে আসা পর্যন্ত বেশ কিছু কাজ আছে। এই কাজগুলো কি, সেই কাজগুলো আমি পয়েন্ট আকারে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন, মনে করেন যে একই সাবজেক্টে একই গাইড থেকে বিভিন্ন মানুষ পড়তেছে, একই প্রশ্নের উত্তর সবাই একইভাবে দিচ্ছে, তাহলে মার্ক আপনি ভালো পাবেন কিভাবে? মার্ক ভালো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ব্যতিক্রমী কিছু করতে হবে। আর এই ব্যতিক্রমী কিছুটা কিভাবে করবেন, সেজন্য আপনার যে লেখা প্রশ্ন, একই প্রশ্নের উপস্থাপন ভঙ্গি আলাদা হওয়া, লেখা সুন্দর হওয়া, এই টাইপের যে কাজগুলো আছে, অর্থাৎ লেখা উপস্থাপন, তথ্যগুলার কিভাবে আপনি খাতায় লিখবেন, খাতার বর্ণনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এগুলো কিভাবে টানবেন, কোন মার্জিনটা কিভাবে দিবেন, ওএমআর শিটটা কিভাবে পূরণ করবেন, এই যে কতগুলো কাজ আছে, এই কাজগুলা যে পারফেক্টলি সুন্দরভাবে পরীক্ষা খাতায় উপস্থাপন করতে পারবে, এক্সামিনার মূলত তাকেই সব থেকে বেশি নাম্বার দিবে। এই জন্য আপনাকে কি করতে হবে, যে অবশ্যই কিছু দিক নির্দেশনা আছে, যে দিক নির্দেশনাগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। ভিডিওগুলোতে আমি বেশ কিছু পয়েন্ট বলবো, বেশ কিছু বলতে অনেকগুলো পয়েন্ট বলবো। এই পয়েন্টগুলো আপনাদের মনে নাও থাকতে পারে, সেজন্য আপনারা পয়েন্টগুলো নোট করে নিতে পারেন। আমি পয়েন্টগুলো খুব বেশি একটা ব্যাখ্যা করবো না, কারণ যদি আমি পয়েন্টগুলো আজকে ব্যাখ্যা করতে যাই তাহলে ভিডিও 1 ঘন্টা হয়ে যাবে। আমি চেষ্টা করবো যে ভিডিওটা যত শর্ট করার। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আমি বললাম যে পয়েন্ট ব্যাখ্যা করবো না, এই কারণে ভিডিওটি যদি আপনি টেনে দেখেন তাহলে দেখা গেল যে একটা দুটো পয়েন্ট আপনি মিস করে ফেললেন। প্রিভিউয়ার, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ভিডিওটি মিস করবেন না। চলুন তাহলে মেইন ভিডিওতে। আপনি তো পরীক্ষার হলে গেলেন, পরীক্ষা আপনার 9টায় শুরু, আপনি ঠিক 9টার দিকে কি পরীক্ষার হলে যাবেন? কখনো না। আপনি পরীক্ষার হলে যাবেন আধা ঘন্টা আগে, কারণ আধা ঘন্টা আগে আপনাকে খাতা দিয়ে দিবে। অবশ্যই আপনি আধা ঘন্টা আগে যাবেন। এই আধা ঘন্টা আপনি কি করবেন? আপনি কি বসে থাকবেন? এই আধা ঘন্টা আপনার অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু কতগুলো কাজ আছে, আপনি এই আধা ঘন্টা আগে গিয়ে ওই কাজগুলো করবেন। আপনি যদি দূরের থেকে যান তাহলে আরো আগে যাবেন। আমার কথা বুঝতে পারছেন নিশ্চয়ই। পরীক্ষার হলে ঢুকার পরে যিনি ডিউটিরত থাকবেন, 2জন টিচার থাকুক বা 3জন টিচার থাকুক, যারা ডিউটিরত থাকে, তারা আপনাকে একটা খাতা দিবে, নিশ্চয়ই একটা খাতা দিবে। খাতার একটা সিরিয়াল নাম্বার থাকে, যে সিরিয়াল নাম্বারটা হচ্ছে তারা আবার কিছুক্ষণ পর একটা সিগনেচার নেই, সিগনেচারে আপনার খাতার সিরিয়াল নাম্বারটা লিখে দিতে হয়, এটা মনে রাখবেন। ওই খাতা সিরিয়াল নাম্বারটা আপনারা সিগনেচার করার সময় ওই জায়গায় সুন্দর করে লিখে দিবেন। এবার আসি, এক্সামিনার আপনাকে খাতা দিল, খাতা দেওয়ার পরে আপনি খাতাটা নিলেন। খাতাটা নেওয়ার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে ওএমআর শিট বা টপ শিট যেটা আছে খাতাটা, এটা সুন্দর করে ফিল আপ করা। আমার কথা বুঝছেন? সুন্দর করে ফিল আপ করবেন। এই ওএমআর শিট বা টপ শিটটা ফিল আপ করতে মোটেও ভুল করবেন না। এটা ভুল করলে আপনার রেজাল্ট আসবে না ভাই। আমি আবার বলছি, এই টপ শিট বা ওএমআর শিটটা ফিল আপ করতে যদি আপনি ভুল করেন তাহলে আপনার রেজাল্ট আসবে না, আপনি ফেল করতে পারেন। কি ফেল করবেন 100%, 95% যে আপনি ফেল করবেন, যত ভালোই লিখেন না কেন। এই কারণে ঠান্ডা মাথায় আস্তে ধীরে সুস্থ মস্তিষ্কে ওএমআর শিট এবং বা টপ শিটটা ফিল আপ করবেন। ওএমআর শিটে কি কি বিষয় থাকে? ওএমআর শিটে আপনার রোল নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, আপনার ব্যাচ নাম্বার লিখতে হবে, আপনি কত সালের পরীক্ষার্থী এই সালটা লিখতে হবে। নিশ্চয়ই আপনারা 2023 সালের পরীক্ষার্থী, এটা মনে রাখেন। এরপরে হচ্ছে
আপনি কোন জেলা থেকে আসেন এই জেলাটা লিখতে হবে, এবং এখানে পরিদর্শকের একটা অংশ থাকে, পরিদর্শক ওখানে আবার রোল নাম্বারটা লিখে এটা সিগনেচার করে নিতে হয় যিনি পরিদর্শক থাকে তার কাছ থেকে। এই কাজগুলো আপনারা সুন্দর মতো করে নেবেন। এরপরে টপশিট যখন আপনার সম্পূর্ণ ফিল আপ হয়ে গেল, অবশ্যই এই কাজগুলা কালো কালারের বল পেন দিয়ে করবেন, অন্য কোনো কালি না, কালো কালারের বল পেন দিয়ে করবেন। এরপরে চলে যাবেন, দেখবেন যে খাতায় সুন্দর করে লেখা আছে যে এখান থেকে লেখা শুরু করুন, আপনারা ওইখান থেকে একটা মার্জিন দিয়ে দিবেন সুন্দর করে। এরপরে কাজটা হচ্ছে কিন্তু আপনার মার্জিন, এই যে আপনার কোশ্চেনটা আপনাকে দেওয়ার পূর্বে আপনার মার্জিনিং এর কাজটা শেষ করে ফেলবেন। আপনার খাতা অবশ্যই মার্জিন ব্যবহার করবেন, মার্জিন ব্যবহার না করে না লেখার চেষ্টা করবেন, কারণ সেটা ব্যাড প্র্যাকটিস, আর সেটা লেখা উচিত না। মার্জিনটা হচ্ছে টিচারের জন্য, আমি আগের ভিডিওতে বলেছিলাম। সুতরাং মার্জিনটা আপনারা ব্যবহার করবেন। উপরের দিকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো, এবং বাম সাইডে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো জায়গা আপনার মার্জিনের জন্য ফাঁকা রেখে দিন। সেক্ষেত্রে আপনার দাগ টানতে পারেন, নাও টানতে পারেন, আপনার চাইলে খাতাটা ভাঁজ করে দিতে পারেন। এখানে আরেকটা কোশ্চেন আছে, একজন আমাকে মেসেঞ্জারে কোশ্চেন করছিল যে স্যার আমরা যে মার্জিনটা করবো এটাকে আমরা বক্স মার্জিন ব্যবহার করতে পারবো কিনা, যে বক্স মার্জিন ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে বক্স মার্জিন ব্যবহার করতে পারবেন, তবে বক্স মার্জিন খাতার স্পেসটা অনেকটা কমিয়ে দেয়, লেখা অনেক কম ধরে। সেক্ষেত্রে আপনারা আমি সাজেস্ট করবো বক্স মার্জিন থেকে ব্যবহার থেকে আপনারা একটু বিরত থাকুন। এবার আসি হাতের লেখা সুন্দর। আপনার হাতের লেখা সুন্দর হতেই হবে বিষয়টা কিন্তু এরকম না, তবে আপনার হাতের লেখাগুলো, আপনি খাতায় যে লেখাগুলো লিখবেন এই লেখাগুলো স্বচ্ছ হইতে হবে, লেখাগুলো স্পষ্ট হইতে হবে, একটা লাইন থেকে আরেকটা লাইন স্পেসিং গুলো যেন সমান দূরত্বে থাকে সেটি খেয়াল রাখতে হবে। এতে হয় কি আপনার লেখা সৌন্দর্যটা বৃদ্ধি পায়। আপনার হাতের লেখা সুন্দর না, কিন্তু যদি আপনি সিস্টেম লেখেন হাতের লেখা আপনার অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। যাদের হাতের লেখা সুন্দর, যারা সুন্দর করে লিখতে পারে তাদের সেটা তো আলাদা। আবার যাদের হাতের লেখা সুন্দর, তারা হাতের সুন্দর লিখতে গিয়ে কিন্তু খুব ধীরে লিখে। আপনি এখানে কিন্তু ধীরে লেখার সময় নাই, আপনাকে অবশ্যই দ্রুততার সাথে লিখতে হবে। আপনি হচ্ছে সাইক্লোন গতিতে লেখেন, রকেট গতিতে লেখেন, আর হচ্ছে বিমান গতিতে লেখেন, কিন্তু আপনার অবশ্যই দ্রুত হাতের লেখা লিখতে হবে। কারণ এই 3 ঘন্টা সময়, 3 ঘন্টার মধ্যে আপনাকে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি আপনার জীবন বের হয়ে যাবে। এই কারণে হাতের লেখা এখন থেকে দ্রুত লেখার প্র্যাকটিস করেন, যেই গতিতেই লেখেন না কেন। আপনার হাতের লেখার স্পিড যদি কম থাকে তাহলে আপনি এখন থেকে প্র্যাকটিস করেন যেন হাতের লেখা স্পিড করার জন্য, দ্রুত লেখার জন্য। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আমাকে একজন কোশ্চেন বললো যে স্যার সকল প্রশ্নের অ্যান্সার কি আমাকে করতেই হবে? অবশ্যই আপনাকে সকল প্রশ্নের অ্যান্সার করতে হবে। সকল প্রশ্নের অ্যান্সার আপনাকে করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি ভুলেও কোনো প্রশ্ন ছেড়ে রেখে আসতে পারবেন না। মনে করেন যে আপনি 90 মার্কের অ্যান্সার আপনি খুব সুন্দর পারছেন, এই 90 মার্কের অ্যান্সার আপনি করে আসতে যাচ্ছেন, 10 মার্ক আপনি ছেড়ে দিয়ে আসতে যাচ্ছেন, এই সুযোগ নাই আপনার হাতে। আপনাকে যদি পরীক্ষায় টিকতে হয় তাহলে অবশ্যই 100 মার্কের অ্যান্সার করতে হবে। সেটা কিভাবে করবেন সেটারও কিছু ট্রিক্স আছে। আপনার যদি কমন না থাকে, সেগুলো বিতর্কিত বিষয়, এই বিষয়গুলো আমি ভিডিওতে বলছি না, কিন্তু মনে রাখবেন যে আপনারা যেভাবেই পারেন, যেভাবেই হোক, আপনার জানা হোক না জানা হোক, আপনাকে 100 মার্কের অ্যান্সার অবশ্যই করে আসতেই হবে, এই বিষয়টা মনে রাখবেন। এরপর আমি গত ভিডিওতে বলছিলাম যে হাতে লেখার সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আপনারা বিভিন্ন রঙের কালি ব্যবহার করতে পারেন। অনেকে আমাকে কোয়েশ্চেন করছে যে স্যার কোন রঙের কালি ব্যবহার করবো। এক্ষেত্রে পিএসসির একটা সাজেশন আছে, ওরা 2টি কালি অ্যাপ্রুভ করে, একটা হচ্ছে কালো কালি আর একটা হচ্ছে যে আপনার নীল রঙের কালিটা অ্যাপ্রুভ করে। আপনারা এই 2টি কালি ব্যবহার করতে পারেন, কালো কালি এবং নীল রঙের কালিটা ব্যবহার করতে পারেন। নীল রঙের কালিটা আপনারা যে সংজ্ঞা, পয়েন্ট, কোটেশন যেগুলো আছে এগুলোকে হাইলাইট করার জন্য হাইলাইটার ব্যবহার করতে পারেন, বা ওই নীল রঙের কালিটা দিয়ে আপনারা ওই পয়েন্টগুলোকে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে হাইলাইট করে দিতে পারেন। এক্ষেত্রে মনে রাখবেন যে এটা অবশ্যই বল পেন হতে হবে। জেল পেন টাইপের যে কলমগুলো আছে এগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন, এগুলো আপনার খাতাকে নষ্ট করে দেয়। এই কারণে ওগুলো ব্যবহার করা যায় না পরীক্ষার খাতায়, জেল পেনগুলো। এই কারণে জেল পেন খাতায় পরীক্ষার হলে নিয়ে যাবেন না। আরেকটা কাজ করতে পারেন যে আপনি পেন্সিল সাথে অবশ্যই পেন্সিল রাখবেন। পেন্সিল অনেক কাজে আসবে, বিভিন্ন ধরনের টেবিল আঁকানো, ছক আঁকানো, গ্রাফ, চিত্র আঁকানোতে আপনার পেন্সিল অনেক উপকারে আসবে। এবং এছাড়াও ওএমআর শিট ফিল আপ করতেও অনেকে পেন্সিল ব্যবহার করে। এইসব কাজে আপনার পেন্সিল লাগবে, এক্ষেত্রে আপনারা অবশ্যই সাথে একটা পেন্সিল রাখবেন। এরপরে আসি সংজ্ঞা, পয়েন্ট, রেফারেন্স, কোটেশন, এই বিষয়গুলো আপনারা সুন্দর করে স্পষ্ট করে লিখবেন। সংজ্ঞা যেন সংজ্ঞার মতো হয়, সংজ্ঞা আপনার মন গড়া সংজ্ঞা দিলে কিন্তু হবে না, অবশ্যই সংজ্ঞাটা যথার্থ হবে। আপনি হয়তো বা বইয়ের ভাষাটা আপনার মতো করে লিখতে পারেন, কিন্তু সংজ্ঞাটা সংজ্ঞার মতো হতে হবে। যেগুলো রেফারেন্স আছে, রেফারেন্সটা অবশ্যই যেন রেফারেন্স হয়, অর্থাৎ রেফারেন্স যেভাবে আছে, উদ্ধৃতি, বিভিন্ন ধরনের রেফারেন্সমূলক যে উদ্ধৃতিগুলো আছে এগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই তুলে দেওয়ার চেষ্টা করবেন। এগুলো যেন ডিফারেন্ট বা আলাদা না হয়, সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। অনেকে করে কি আপনারা এই যে কোটেশন, মনে করেন যে বাংলায় একটা কোটেশন আছে,
আবার ইংলিশে একটা কোটেশন আছে যে বাংলা ইংলিশ মিক্স করে লেখা যাবে না, অবশ্যই ইংলিশে কোটেশনটা আপনি ইংলিশে লিখবেন, বাংলা কোটেশনটা বাংলায় লিখবেন। জ্যোতি চিহ্নের ব্যবহার আপনারা অবশ্যই জানেন, না জানলেও দাড়ি, কমা, সেমিক্লোন, প্যারাগ্রাফ, এই বিষয়গুলো লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যেখানে দাড়ি দেওয়ার দরকার, যেখানে কমা দেওয়ার দরকার, যেখানে সেমিক্লোন দেওয়ার দরকার, এই কোটেশনগুলো জ্যোতি চিহ্নের ব্যবহারগুলো সুন্দর মতো দিবেন, সুন্দর মতো করবেন। এগুলাই মূলত আপনার লেখাকে সুন্দর করে ফুটিয়ে তুলে লেখাটা আগের ভিডিওতে বলছিলেন যে প্যারাগ্রাফ আকারে লিখবেন। রেজাল্ট হওয়ার পর একটা কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, প্রশ্নের উত্তর কোন ভার্সনে করবো, বাংলা মিডিয়ামে করবো না ইংলিশ মিডিয়ামে করবো। আমি বলি, আপনি বাংলা মিডিয়ামে করেন বা ইংলিশ মিডিয়ামে করেন, যে কোনো মিডিয়ামে করেন, দুই মিডিয়ামে যে কোনো একটাতে করতে পারেন, শুধুমাত্র চাল সাধু চলিত মিশ্রণ আনবেন না। অর্থাৎ বাংলার যেগুলো অ্যান্সার বাংলাগুলো বাংলায় লিখবেন, ইংলিশেরগুলো ইংলিশে লিখবেন। এখন মনে করেন যে আবার অনেকে বলে যে বাংলা ইংলিশ মিক্স করে লেখা যাবে না, যাবে কিনা। আপনার দেখেন কিছু বাক্য আছে যে বাক্যগুলোর মধ্যে দুই একটা ইংলিশ শব্দ এসে যায়, সেগুলো চাইলে আপনি ওই ইংলিশ শব্দগুলো বাংলায় না লিখে ইংলিশে লেখাই বেটার হয়, কারণ সৌন্দর্য নষ্ট করে ফেলে ইংলিশ শব্দটা যখন আপনি বাংলায় লেখেন। যেমন যদি আমি মনে করি একটা উদাহরণ দিই, যে আমার কাছে একটি কম্পিউটার আছে, এখানে দেখেন আমার কাছে একটি, আপনি বাংলা লিখছেন, এই কম্পিউটার শব্দটি আপনি চাইলে ইংলিশও লিখতে পারেন এবং বাংলাও লিখতে পারেন। কিন্তু এই কম্পিউটার শব্দটি যদি আপনি ইংলিশে লেখেন, তাহলে আপনার লেখার সৌন্দর্যটা কিন্তু আরেকটু সুন্দর মতো ফুটে উঠবে। এই টাইপের যে কেসগুলো আছে, এগুলো আপনারা এইভাবে সুন্দর করে লিখবেন। এরপরে আসেন টাইম ম্যানেজমেন্ট। অবশ্যই আপনি টাইমটাকে ভাগ করে নেবেন। আমি আগের ভিডিওতে টাইম ম্যানেজমেন্ট নিয়ে সুন্দর করে বলছিলাম, এখানে অতটা ব্যাখ্যা দিয়ে বলতেছি না, জাস্ট দুই এক বাক্যে বোঝানোর চেষ্টা করতেছি। আপনার হাতে সময় আছে 3 ঘন্টা। 3 ঘন্টা সময় আপনি 10 মিনিট আলাদা করে রেখে দিবেন। সর্বপ্রথম 2-3 মিনিট আপনার কোয়েশ্চেন পড়ার জন্য, কোয়েশ্চেনটা পড়ার জন্য, এবং শেষের 5-7 মিনিট আপনার হচ্ছে রিভিশন দেওয়ার জন্য এবং প্রাসঙ্গিক কাজগুলো করার জন্য। এই সময়টা আপনারা রেখে দিবেন। এটা রেখে দিয়ে বাকি থাকে আপনার কাছে, যদি আমি ক্যালকুলেশন করি তাহলে বাকি থাকে আপনার কাছে 170 মিনিট। এই 170 মিনিটকে আপনি সুন্দর মতো কোয়েশ্চেনটাকে ইউটিলাইজ করে নেবেন, যে আপনার একটা কোয়েশ্চেনে আপনি কতটুকু সময় পাচ্ছেন। আমি একটা নর্মাল ক্যালকুলেশন করছিলাম যে আপনি একটা কোয়েশ্চেনে সময় পাবেন হচ্ছে আপনার কত মিনিট, 17 মিনিট। এই একটা কোয়েশ্চেনের 2, 3, 4 ক খ গ পর্যন্ত থাকতে পারে, 4টা কোয়েশ্চেন পর্যন্ত থাকতে পারে। এই তাহলে 17 মিনিটকে আপনারা এইভাবে 4 ভাগে ভাগ করে নেবেন। 5 মার্কের যে কোয়েশ্চেন, 5 মার্কের কোয়েশ্চেনের জন্য আপনি 6 থেকে 7 মিনিট সময় পাবেন। এভাবে কোয়েশ্চেনটা আপনারা টাইম ম্যানেজমেন্টটা আপনারা সুন্দর করে নেবেন। আপনারা যদি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আরো ক্লিয়ার জানতে চান, তাহলে উপরে আই আইকনে ক্লিক করে আপনারা আমার ভিডিওটি দেখে নিন। ভিডিওটিতে আমি সুন্দর করে টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলছিলাম, এখানে টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলতেছি না। এরপরে হচ্ছে আরেকটা বিষয় থাকে যে ওভার রাইটিং ও কাটাকাটি। আপনারা ওভার রাইটিং করার চেষ্টা করবেন না। ওভার রাইটিং হচ্ছে কি, আপনি মনে হয় যে কোনো একটা বাক্য সেন্টেন্স লিখলেন, এই সেন্টেন্সটাতে কোনো একটা ভুল গেছে, ওইটাতে আপনি ওভার রাইটিং করে সেটা ঠিক করতেছেন। এতে আপনার লেখার সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। আপনি এই ওভার রাইটিংটা না করার চেষ্টা করবেন, অথবা আপনি ওভার রাইটিং করতে যাই একবার হিজিবিজি হয়ে গেল, পরে ওইটা আবার কেটে দিয়ে আবার সুন্দর করে লিখতেছেন। এই ওভার রাইটিং বা কাটাকাটি থেকে যতটুকু সম্ভব বিরত থাকবেন। ভাই আমরা মানুষ, ভুল আমাদের হতেই পারে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনি করতে পারেন যে হচ্ছে আপনার যে কাটাকাটি যেখানে হওয়ার সম্ভাবনা আছে, যে ভুল হয়ে গেছে, সুন্দর করে আপনি এক দাগ দিয়ে কেটে দিয়ে ওটা আলাদা করে লিখেন। এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট। কিন্তু ওভাররাইটিং বা কাটাকাটিটা থেকে আপনারা বিরত থাকবেন। এরপরে লুজশিট নেবেন। লুজশিটের একটা সিরিয়াল নাম্বার থাকে এবং কতটি লুজশিট নিলেন সেটা আবার টপ শিটে ফিল আপ করতে হয়। এগুলো সুন্দর মতো মেনটেন করবেন এবং প্রত্যেকটা লুজশিটে নাম্বারিং করবেন। মনে রাখবেন যে লুজশিটের নাম্বারিংটা খুব গুরুত্বপূর্ণ। প্রিভিয়ার এবার আসে কোন টাইপের প্রশ্ন আপনারা সবার আগে লিখবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দিন। এবার আসি মূল কথায়, যে কোন টাইপের কোয়েশ্চেন আপনি সবার আগে লিখবেন। সেটা যদি বলি যে আপনারা অতি সংক্ষিপ্ত যে প্রশ্নটা থাকে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সবার আগে করবেন, এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করবেন, এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর করবেন। প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে যদি আমি একটু বলি, প্রশ্নের ধারাবাহিকতা আপনাদের অবশ্যই বজায় রাখতে হবে। যে মনে করেন যে আপনি 1 নম্বর প্রশ্ন লিখলেন, 1 নম্বর প্রশ্নের আপনি হচ্ছে এই যে ক লিখলেন, ক এর উত্তর লিখলেন, আপনি এরপরে খ লিখলেন, খ এর উত্তর লিখলেন। এরপরে আপনি 2 নম্বর প্রশ্ন লিখতেছেন, 2 নম্বরের আপনি আবার সেম ক লিখলেন, খ লিখলেন, এরপরে হচ্ছে কি আপনি গ লিখলেন, ক নম্বর লিখতেছেন, ঠিক আছে, ঘ নম্বর লিখতেছেন। এই যে এইভাবে এলোমেলো ভাবে লিখবেন। আপনি একটা কাজ করতে পারেন যে আপনি 1 নম্বর লিখলেন, 1 নম্বরে ক খ গ,
যতগুলো প্রশ্ন আছে সবগুলো আপনি অ্যান্সার কমপ্লিট করলেন, কমপ্লিট করে আপনি 2 নম্বরে হাত দিলেন বা 3 নম্বরে 2 নম্বর বাদ রেখে 3 নম্বরে হাত দিলেন, আপনি এই কাজটা করতে পারেন। অথবা কিন্তু 1 নম্বরের অসম্পূর্ণ প্রশ্ন রেখে আপনি পরবর্তীতে উত্তর করার জন্য যাবেন না, সেটা না করেই ভালো হবে। প্রিভিয়ার। এরপরে আসি অসম্পূর্ণ প্রশ্নের উত্তর। অসম্পূর্ণ প্রশ্নের উত্তর কি করবেন? মনে করেন যে আপনি প্রশ্ন লিখতে লিখতে একটা কোশ্চেনের জন্য জায়গা ফাঁকা রেখে দিচ্ছেন, দিয়ে আপনি নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রেখে অন্য প্রশ্নের উত্তর লেখা শুরু করছেন। এখন পরবর্তীতে এসে আপনি সেই প্রশ্নের উত্তরটা লেখা শুরু করছেন। প্রশ্নের উত্তর লিখতে গিয়ে দেখতে পাইলেন যে আপনার যে জায়গাটুকু ফাঁকা রাখছিলেন, আপনি হচ্ছে এতটুকু জায়গা মনে করেন যে ফাঁকা রাখছিলেন, এই এতটুকু জায়গার মধ্যে আপনার লেখাটা ধরতেছে না, এতটুকু জায়গার মধ্যে আপনার লেখাটা ধরতেছে না, কিন্তু নিচে তো আপনার হচ্ছে অন্য প্রশ্নের উত্তর আছে, অন্য প্রশ্নের উত্তর আছে। এখন আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনি একটা কাজ করেন, এখানে লিখে দেন যে আপনার হচ্ছে অবশিষ্ট প্রশ্নের উত্তর 3 নম্বর পৃষ্ঠায় আছে বা 4 নম্বর পৃষ্ঠায় আছে, যেহেতু আপনি খাতার মধ্যে পৃষ্ঠা নাম্বার দিয়ে দিয়েছেন। আপনি এই কাজটা করতে পারেন, তবে এই ধরনের কাজ না করাই উত্তম হবে। যদি দুর্ঘটনাবশত এরকম কেস সিচুয়েশন আপনাদের সামনে এসে যায়, তাহলে আপনারা এই কাজটা করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আপনার আরেকটা কাজ হতে পারে যে আপনার মনে হয় একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা আপনি কোনো কারণে ভুলবশত সম্পূর্ণ ফাঁকা রেখে অন্য পৃষ্ঠায় চলে গেলেন, অন্য পৃষ্ঠা লিখতেছেন। আপনি যখন খাতা রিভিশন দিতে আসলেন, রিভিশন দিতে এসে দেখতে পেলেন বা অন্য কোনো সময় দেখতে পেলেন যে আপনার এই সম্পূর্ণ পৃষ্ঠাটা ফাঁকা রয়ে গেছে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনি চাইলে এইভাবে 2টা দাগ দিয়ে দিতে পারেন, অথবা এইভাবে ক্রস চিহ্ন দিয়ে একটা ক্রস চিহ্ন দিয়ে রেখে দিতে পারেন। আর যদি আপনি সম্পূর্ণ এইভাবে একবারে ফাঁকাও রেখে দেন, তাতেও কোনো সমস্যা নেই, কারণ যিনি খাতা দেখবেন তাদেরকে নির্দেশনা দেওয়াই থাকে যে আপনার খাতার প্রথম পৃষ্ঠা থেকে খাতার শেষ পৃষ্ঠা পর্যন্ত তাকে দেখতেই হবে। এটা হচ্ছে নিয়ম, রুলস। এই রুলসটা তাদের মানতেই হয়। সেক্ষেত্রে আপনি যদি ফাঁকাও রাখেন, তাতেও কোনো সমস্যা নেই। পরবর্তীতে টিচার যখন দেখবে পৃষ্ঠাটা ফাঁকা আছে, উনি একটা ক্রস চিহ্ন বা একটা খাতাটা কেটে দেবে। এটা গেল একটা বিষয়। এরপরে হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার সময় কিছু কিছু প্রশ্নের উত্তরে আপনার প্রয়োজনীয় যে চিত্র, গ্রাফ, ছক থাকবে, অবশ্যই আপনারা সেগুলো ব্যবহার করবেন। এতে করে কি আপনার খাতাটা গ্রহণযোগ্যতা বাড়ে, আপনার প্রশ্নের উত্তরটা গ্রহণযোগ্যতা বাড়ে। আপনি যদি এইভাবে চিত্র, ছকগুলা সুন্দর করে এঁকে দেন এবং ছকের নিচে আপনার সুন্দর করে লিখে দিলেন যে এটা ছকের নামটা চিত্র 1.1 বা এইভাবে কিছু একটা দিয়ে মেনশন করে দিলেন যে এটা চিত্রটা কিসের বা ছকটা কিসের। অনেকে এই যে খাতাটা অনেকে নিচে লেখা হচ্ছে pt.o বা কিছু অপর পৃষ্ঠা দ্রষ্টব্য, এই লেখাটা লেখার কোনো প্রয়োজন নাই। এটা কারণ ওই যে একটু আগে বললাম যে পরীক্ষকের কাছে নির্দেশনাই দেওয়া থাকে যে খাতার প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত চেক করা। এই জন্য আপনারা এই পিটিও লেখা নিয়ে এত হেজিটেশন ফিল করার কোনো প্রয়োজন নেই। এবার আসি যে কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন, কোন প্রশ্নের উত্তর কতটুকু লিখবেন। এই প্রশ্নটার অ্যান্সার দেওয়া আসলে খুবই টাফ একটা বিষয়। তারপর আমি একটু দেওয়ার চেষ্টা করি। আপনার কাছে প্রশ্ন কয় ধরনের থাকে? মনে হয় যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, রচনামূলক প্রশ্ন থাকে। সচরাচর এই 3 টাইপের প্রশ্ন থাকে। অতি সংক্ষিপ্ত যে প্রশ্নটা 1 মার্কের কোশ্চিন হয় বা 2 মার্কের কোশ্চিন হয় সর্বোচ্চ। এই কোশ্চিনটা 1 মার্কের কোশ্চিন হলে 1 থেকে 1.5 লাইন বা সর্বোচ্চ 2 লাইন, এবং যদি এই কোশ্চিনটা 2 মার্কের হয়ে থাকে তাহলে আপনারা সেটা 2 লাইন 2 থেকে 3 লাইন লেখার চেষ্টা করবেন। এর বেশি না লেখাই ভালো, কারণ আপনারা লেখার অতটা সময়ও পাবেন না। কারণ ওই যে টাইম ম্যানেজমেন্টে বলছিলেন যে সময় আপনার একটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আপনি 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় পাবেন, এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আপনি হয়তো 2 থেকে 3 মিনিট সময় পাবেন। সুতরাং এই সময়ের মধ্যে আপনার লেখাটা লিখতে হবে। এই কারণে আপনার মার্কটা দেখবেন যে আপনার কত মার্ক। 1 মার্কের কোশ্চিন যদি, তাহলে আপনার 1-2 লাইনের মধ্যে লেখা লিখলেই এনাফ। তবে যদি এরকম কেস চলে আসে যে আপনার কোশ্চিনের অ্যান্সারটা লিখতে 3-4 লাইন লিখতেই হচ্ছে বাধ্যতামূলক, কোনো উপায় নাই, কোনো ওয়ে নাই, কারণ কোশ্চিনের অ্যান্সারটা এরকম, সেক্ষেত্রে লিখবেন, সেটা আলাদা কথা। এরপরে আসলে কি রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নের জন্য আপনি কতটুকু সময় পাচ্ছেন? আপনার যদি 5 মার্কের রচনামূলক প্রশ্ন হয়, সেক্ষেত্রে আরো 5 মার্কের দিকে আপনার মোটামুটি, তাহলে 5 মার্কের জন্য মোটামুটি 8 মিনিটের মতো সময় পাবেন। এই 8 মিনিটে আপনি যতটুকু লিখতে পারেন, 2 পৃষ্ঠা লিখতে পারেন, 3 পৃষ্ঠা লিখতে পারেন, যতটুকু লিখতে পারেন ততটুকু লিখবেন। মনে রাখবেন যে আপনার এই প্রশ্নটার জন্য যতটুকু সময় বরাদ্দ, এই সময়ের বাইরে এখানে 1 মিনিট সময়ও দিবেন না। কারণ এখানে যদি আপনি 1 মিনিট সময় দেন, তাহলে অন্য কোনো প্রশ্ন লিখতে গিয়ে আপনার ওই 1 মিনিট সময় শর্ট পড়ে যাবে, ওই প্রশ্নটাতে আপনার সমস্যা হয়ে যাবে। এখানে যদি আপনার মনে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু লিখতে পারেন ওই পর্যন্তই রেখে দিয়ে দেন। প্রয়োজনে যদি লেখা আরও থাকে, একটু জায়গা ফাঁকা রেখে আপনি অন্য কোশ্চেন লিখেন। পরবর্তীতে যদি আপনি সময় পেয়ে থাকেন, পুনরায় এসে ওই অংশটুকু আপনি ফিল আপ করে দেবেন।
রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে যে বিষয় থাকে আপনারা পয়েন্ট আকারে লিখবেন। ভূমিকা এবং উপসংহার কিছু কিছু সাবজেক্টে আছে যেগুলোতে ভূমিকা উপসংহার লেখা জরুরি, আর সেই সাবজেক্টগুলোতে ভূমিকা উপসংহার আপনারা সুন্দর মতো দিবেন। এভাবে বর্ণনামূলক প্রশ্নগুলো লেখার চেষ্টা করবেন। আপনারা যে এই যে মনে করেন যে একটা পেজ, এই একটা পেজে মনে করেন যে এইভাবে যে পেজগুলো আমাদেরকে দেয়, এই পেজগুলোতে 12 থেকে 17 লাইন লেখা যায়। হ্যাঁ, 12 থেকে 17 লাইন লেখা যায়। আপনারা মোটামুটি আমি সাজেস্ট করবো যে আপনারা 13-14 লাইন লেখার চেষ্টা করবেন। 13-14 লাইন লিখলে আপনার লেখার গ্যাপটা সুন্দর একটা গ্যাপ থাকবে। 17 লাইন বা তার বেশি লিখলে দেখা গেলো যে লেখাগুলো হিজিবিজি হয়ে যায়। সেগুলো আপনারা 13-14 লাইন বা 13-14 লাইন লেখাটাই আপনাদের জন্য বেস্ট হবে আমি মনে করি। এরপরে চলে আসি শূন্যস্থান পূরণ। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো শূন্যস্থান পূরণ করতে হয়, শূন্যস্থান পূরণ জাতীয় প্রশ্ন আসে। সেক্ষেত্রে শূন্যস্থানে যদি আপনার নাম্বারিং করা থাকে 1, 2, 3, যদি এইভাবে নাম্বারিং করা থাকে, সেক্ষেত্রে আপনি জাস্ট 1 নং প্রশ্নের উত্তর বা ওই যে শুধু নাম্বারটা লিখে দিয়ে শূন্যস্থানে কি বসবে শুধুমাত্র অ্যান্সারটা লিখে দিলেই হবে, বা এ দিয়ে সুন্দর করে অ্যান্সারটা লিখে দিলেই হবে। আর যদি এইভাবে মার্কিং বা নাম্বারিং করা না থাকে, সেক্ষেত্রে আপনার শূন্যস্থানটা পুরোটাই লিখে আপনার নিচে আন্ডারলাইন করে দিতে হবে, এটা মনে রাখবেন। এরপরে আরেকটা বিষয় আছে যে নতুন প্রশ্ন কোথা থেকে শুরু করব, বিষয়টা বুঝছেন কিনা আমি একটু বোর্ডে বুঝাই দিই। যে আপনি এখানে একটা প্রশ্ন 1 নম্বর প্রশ্ন লিখতেছেন 1 নম্বর প্রশ্ন আসে এই জায়গায়, মনে হয় যে এই জায়গায় লেখা শেষ হয়ে গেল। আপনার এখানে কিন্তু এখনো এতটা জায়গা ফাঁকা পড়ে আছে। এখন আপনি কি করবেন, এই জায়গাটা 2 নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে লেখা শুরু করবেন নাকি অপর পৃষ্ঠা লেখা শুরু করবেন, এই যে বিষয়টা। এক্ষেত্রে আপনি করবেন কি, যদি দেখেন যে একটা খাতাকে 3 ভাগ, খাতার পৃষ্ঠাটাকে 3 ভাগে ভাগ করবেন, 3 ভাগে ভাগ করে 2/3 বা 2/3 বেশি আপনি লিখে ফেলেছেন, ওই নিচের দিকে 1/3 বা অল্প একটু জায়গা আছে, সেক্ষেত্রে আপনি এই জায়গাটুকু ছেড়ে দিয়ে অপর পৃষ্ঠা যায় সুন্দর করে লেখা শুরু করে দেন। এই জায়গাটুকু ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না। নতুন প্রশ্নের বিষয়টি চলে গেল। এরপরে আসে হচ্ছে চিঠিপত্র, আবেদন এবং ইমেল। আচ্ছা, চিঠিপত্রের ক্ষেত্রে যদি আমি বলি 1 পৃষ্ঠার বেশি লেখা হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে ডান পাশে এরকম এই যে স্ক্রিন দেখেন, এই যে স্ক্রিনটা দেখেন, এরকম আপনার বাম পাশ থেকে লেখা শুরু করবেন। এখান থেকে আপনি চিঠি লেখা শুরু করলেন, লিখে যে ডান পাশে গিয়ে শেষ করবেন। 1 পৃষ্ঠা যদি ধরাইতে না পারেন সেক্ষেত্রে এইভাবে করবেন, আপনি এখান থেকে লেখা শুরু করবেন এবং এই পরের পৃষ্ঠায় আসে এখানে শেষ করবেন। অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে আপনারা হচ্ছে এই ডান পৃষ্ঠা থেকে লেখা শুরু করবেন, এখান থেকে লেখা শুরু করবেন, কারণ আপনারা জানেন যে অ্যাপ্লিকেশন লেখার নিয়ম হচ্ছে 1 পৃষ্ঠার মধ্যেই শেষ করা। সেই জন্য আপনারা অ্যাপ্লিকেশন ডান পাশের পৃষ্ঠাতে লিখবেন। এবং ইমেল লেখার যদি প্রয়োজন পড়ে সেটা আপনারা ডান পৃষ্ঠাতেই লিখবেন, অ্যাপ্লিকেশন এন্ড ইমেল। অ্যাপ্লিকেশন ইমেল ডান পৃষ্ঠাতে, চিঠিপত্র হচ্ছে আপনার বাম পৃষ্ঠা থেকে লেখা শুরু করে ডান পৃষ্ঠাতে গিয়ে শেষ করবেন। এরপরে টিকা থেকে আপনাদের কতগুলা কিছু সাবজেক্টে টিকা লেখার প্রয়োজন পড়ে। টিকা লেখার ক্ষেত্রে আপনারা অপ্রাসঙ্গিক কিছু লিখবেন না, ভূমিকা এবং উপসংহার অবশ্যই টিকাতে রাখবেন এবং ব্যাখ্যার মাঝে টিকার সাথে রিলেটেড প্রাসঙ্গিক যেই কথাগুলো আছে এই কথাগুলো ব্যাখ্যার মাঝে তুলে ধরবেন, কিছু উক্তি তুলে ধরে টিকাটা সুন্দর করে সাজিয়ে লিখবেন। এরপরে আছে রচনা। এই রচনা বা এই টাইপের যে লেখাগুলো থাকে এগুলো আপনারা করবেন কি সবার শেষের দিকে লেখার চেষ্টা করবেন। কম্পোজিশন টাইপের লেখাগুলো, বাংলা হোক ইংলিশ হোক, এগুলো সবার শেষের দিকে লেখার চেষ্টা করবেন। কারণ একটু বেশি সময় যদি আপনার হাতে থাকে তাহলে আপনি এটাকে আর একটু সাজিয়ে গুছিয়ে বেশি করে লিখতে পারেন। যদি একটু কম সময় থাকে তাহলে সেটাকে শর্ট করে কম সময় লিখলেন। কারণ রচনা তো জানেন যে এটা অনেক বড় একটা পার্ট, এই কারণে রচনাটা শেষের দিকে লেখার চেষ্টা করবেন। এরপরে কিছু কম্পোজিশন আসে যেগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট একটা ওয়ার্ড নির্দেশ করে দেয়, 200 ওয়ার্ড বা 300 ওয়ার্ড একটা নির্দেশ করে দিল যে এই 200 বা 300 ওয়ার্ডের মধ্যে আপনি একটা কম্পোজিশন লিখতে বললো। সেক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি কি গুনবেন এখন 1, 2, 3 এভাবে কি গুনবেন? গুনা তো সম্ভব না। আপনারা আনুমানিক দেখা গেল যে এক লাইনে আপনার 5টা বা 7টা শব্দ আছে, এই ক্ষেত্রে আপনার এইভাবে 1 পৃষ্ঠায় আপনার মোটামুটি এরকম মনে করেন যে 5, 15, 75 বা 80টার মতো শব্দ এসে যাচ্ছে। এভাবে আপনারা একটা আইডিয়া করে লিখবেন। কম বেশি হলে সমস্যা নাই, তবে এমন করবেন না যে আপনার মনে করেন যে আপনাকে 200 বা 250 ওয়ার্ডের শব্দ লিখতে বললাম, আপনি সেটা 500-600 ওয়ার্ডের একটা কম্পোজিশন লিখে রেখে দিলেন। এটা করা তো মোটে উচিত হবে না, তাই না? একটু যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনার তেমন কোনো সমস্যা হবে না। প্রিয় ভিউয়ার, উপরে যে নির্দেশনাগুলো দিলাম এই নির্দেশনা অনুসারে এবং আপনাদের যে লেখাগুলো সুন্দর মতো খাতায় যতগুলো লুসিন নেওয়ার লাগে লুসিন নিয়েটি আপনারা সুন্দর মতো লিখলেন, লিখে শেষ করে আপনার পরীক্ষা শেষ করলেন। মনে করেন যে 2 ঘন্টা 50 মিনিটে আপনার হাতে
এখন 10 মিনিট সময় রেখে দিয়েছেন, শেষের জন্য তো 5 মিনিট সময় রেখে দিয়েছেন। এই 5 মিনিট সময় এখন আপনি কি করবেন, তাই না? খাতা জমা দেওয়ার পূর্বে আপনাদের করণীয় কি সে বিষয়ে যদি আমি একটু বলি, খাতা জমা দেওয়ার পূর্বে আপনারা যদি কোনো কাটাকাটি জাতীয় কাজ থাকে, কাটাকাটি কাজগুলো করে নেবেন। কি ধরনের কাটাকাটি কাজ? মনে করেন যে অনাকাঙ্ক্ষিত, খাতার মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত লেখা এসে গেছে, সেগুলো আপনার কেটে দিতে হবে, সেগুলো কেটে দিবেন। আরেকটা বিষয় আমি উপরে বাদ পড়ে গেছে যে আপনার রাফ কোন জায়গায় করবেন। অনেকে করে কি খাতার শেষ পৃষ্ঠা গিয়ে এভাবে সুন্দর করে রাফ লিখে দেয়, এভাবে রাফ রেখে দিয়ে এভাবে শেষ পৃষ্ঠাতে রাফ করে নাকি। আমি সাজেস্ট করবো যে আপনারা শেষ পৃষ্ঠায় বারবার যাবেন আসবেন, সেরকম গিয়েও করতে পারেন, অথবা আপনি যেই পৃষ্ঠার মধ্যে অ্যান্সার লিখতেছেন সেই পৃষ্ঠাতে এভাবে একটা সুন্দর করে দাগ টেনে দিয়ে এখানে এই যে এভাবে রাফ লিখে দিয়ে এভাবে নিচের দিকে আপনারা রাফ করতে পারেন। জাস্ট এভাবে একটা দাগ টেনে দিবেন, আপনারা এখানে অ্যান্সার গুলো করলেন, ঠিক আছে? এভাবে একটা দাগ টেনে দিয়ে আপনারা এইভাবে একটা দাগ টেনে দিয়ে চাইলে যে খাতায় আপনারা অ্যান্সার করছেন সেই খাতাতেও আপনারা রাফ করতে পারেন। এক্ষেত্রে এই যে কাটাকাটি আপনার কোনো রাফটা কেটে দেওয়া বাকি আছে কিনা, রাফ না কেটে দিলেও সমস্যা নেই, যদি কেটে দেওয়া বাকি থাকে আপনারা সেগুলো কেটে দিলেন। এরপরে এর কাজটা হচ্ছে রিভিশন দেওয়া। রিভিশনটা আপনারা সুন্দর মতো দিবেন। রিভিশন কোনোভাবে ভুল করবেন না, যে আপনার এই যে ছোটখাটো কতগুলো প্রশ্ন আছে, কোনো প্রশ্নের উত্তর আপনার বাদ পড়লো কিনা, ওএমআর শিটটা যে দিল ওএমআর শিটটা আপনার ঠিকঠাক মতো পূরণ করছেন কিনা, কোথাও কোনো ভুল আছে কিনা বা কোনো অংশ ফিল আপ করা বাকি আছে কিনা, এগুলো আপনারা ধরে ধরে চেক করবেন। আপনার খাতাটায় যেখানে যে ইনভিজিলেটর আছে, পরিদর্শক আছে, সে সিগনেচার করলো কিনা। আপনি যে লুটশিটগুলো নিলেন এই লুটশিটগুলো আপনার উপরে নাম্বারিং করছেন কিনা, যেটা কত নাম্বার, 1 নাম্বার লুটশিট, 2 নাম্বার লুটশিট, এবং ওই লুটশিটগুলোর উপরে একটা নাম্বার থাকে, এই নাম্বারটা আপনারা আবার মেইন খাতাটাতে লিখতে হয়, এটা লিখলেন কিনা। এরপরে হচ্ছে এই যে লুটশিট কতটা লুটশিট নিলেন, মনে হয় আপনি 3টা লুটশিট নিলেন, উপরে মেইন খাতাটাতে একটা বৃত্ত ভরা করতে হয় যে 3 বা 4টা লুটশিট নিলে 4, এইভাবে একটা বৃত্ত ভরা করতে হয়। এই কাজটা আপনারা ঠিকঠাক মতো করছেন কিনা, এই বিষয়গুলো আপনাদের চেক করতে হবে। এরপরে আপনারা চেক করবেন যে আপনার খাতার মধ্যে কোনো ফাঁকা পৃষ্ঠা পড়ে আছে কিনা। ফাঁকা পৃষ্ঠা পড়ে থাকলে সেটা আপনারা সুন্দর ক্রস দিয়ে কেটে দিলেন। এরপরে সর্বশেষ হচ্ছে আমরা যে হাজিরা খাতাটা দিয়েছিলেন, এই হাজিরা খাতা আপনার সিগনেচার হয়েছে কিনা, এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এই জন্য আপনার শেষে 5-7 মিনিট সময় অবশ্যই রেখে দিতে হবে, কারণ এই সময়টাতে আপনার অনেক গুরুত্বপূর্ণ আর কি। প্রিভিয়ার আমি আজকের ভিডিওতে আপনাদের পরীক্ষার হলে ঢুকে আপনারা কি করবেন, কিভাবে ওএমআর শিটটা পূরণ করবেন, কিভাবে প্রশ্নের লেখা শুরু করবেন, প্রশ্নের লেখাগুলো কিভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করবেন, কোন প্রশ্নগুলোর উত্তর সবার আগে দিবেন, কোন প্রশ্নতে কতটুকু সময় নেবেন, মার্জিন কি রকম দিবেন, টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবেন, চিঠিপত্রগুলো কিভাবে লিখবেন, ফাঁকা পৃষ্ঠা থাকলে কি করবেন, ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে তথ্যবহুল মনে হবে, ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হবে। ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। আর এই ধরনের নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ভিডিওগুলো আপনার ওয়ালে সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।